আসসালামু আলাইকুম। সুপ্রিয় রোদ্দুরবাসী, এই মুহূর্তে যারা আপনারা আমার সাথে আছেন, আমাকে দেখছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোদ্দুরের নিয়মিত আয়োজনের অংশ হিসাবে আবৃত্তি লাইভ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সাথে আজ আছেন উম, খুব ভীষণ গুণী একজন মানুষ, চমৎকার আবৃত্তিকার, বাচিক শিল্পী, আমাদের প্রিয় মুখ এবিএফ সুমন ভাইয়া। আমরা এখন সরাসরি চলে যাব ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। উম, ভাইয়া, আহ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে পেয়ে আমাদের মাঝে আমরা সত্যি আজকে খুবই আনন্দিত। আশা করছি বেশ কিছু চমৎকার আবৃত্তি আমরা আপনার কাছ থেকে পাবো। খুব ভালো কাটবে আমাদের সময়টা। আমরা অনুষ্ঠান আপনার একটা আবৃত্তির মধ্যে দিয়ে শুরু করবো ভাইয়া। আমরা চলে যাই, প্রথমে কি শুনবো আমরা? জি, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে প্রিয় রোদ্দুরবাসীকে এই রাত্রিকালীন সময়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে শুরু করতে চাই। প্রথমেই রবীন্দ্রনাথের বাঁশি কবিতা। কিনু গোয়ালের গলি, দোতলা বাড়ির লোহার গড়াতি দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যাটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে। অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। কলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা মাঠি, কাঁঠালের ভতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা ছাইপাশ, আর কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত ঘোষের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় আষাঢ়। দিনে রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল,
বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মেঝে দুর্বিশ্বহ মাতালের প্রলাপের মতন। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতার আজ ছত্র মেলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেই কানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ ভাইয়া, চমৎকার। মানে আপনার কণ্ঠে বিভোর হয়ে শুনছিলাম, কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা কিছু কমেন্ট পড়ে আসি। আচ্ছা, ভাইয়া কিছু কমেন্ট পড়ে আসি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় কবি এহসানুল আজাদ। কবি শহীদুল ইসলাম জিতু ভাইয়া লিখেছেন চমৎকার। আমাদের সাথে আরো আছেন রোদ্দুর সঞ্চালক মেহেদী হাসান তামিম ভাইয়া, সঞ্চালক শারমিন আঞ্জুম আপু লিখেছেন দারুণ দারুণ কণ্ঠ। অনেক ধন্যবাদ। আছেন আছেন রোদ্দুর সঞ্চালক সৈয়দা মেহেরিন নাকিব, প্রিয় কণ্ঠ শুনছি। ডালিয়া হোসেন উনি ধন্যবাদ। আছেন আমাদের সাথে, শুভকামনা লিখেছেন, শুভকামনা। জিতু ভাইয়া আবার লিখছেন বেশ পরিচ্ছন্ন উচ্চারণ। আচ্ছা, আবার জানাচ্ছি এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা যুক্ত হলেন এইমাত্র, আমাদের সাথে আজকে আছেন আমাদের প্রিয় মুখ বাচিক শিল্পী এবিএস সুমন ভাইয়া, যার উদ্দেশ্য আবৃত্তি শিল্পকে নিয়মিত চর্চার মাধ্যমে সাধারণ শ্রোতার মাঝে জনপ্রিয় করা। ব্যক্তিগত জীবনে ভাইয়া একজন ব্যাংকার, আর আবৃত্তি চর্চা বিষয়ক সংগঠন আবৃত্তি একাডেমি ও ত্রিলোক বাচিক পাঠশালা থেকে কর্মশালা সম্পন্ন করেছেন এবং নানা রকম প্রতিযোগিতায় উনি অংশ করেছেন। বাংলাদেশ বেতারের সাথেও যুক্ত আছেন ভাইয়া। ভাইয়ের কাছে জানতে চাই এই মুহূর্তে, এই যে আবৃত্তি নিয়ে আপনার যে অনুরাগ, এটা আসলে ঠিক কিভাবে শুরু হলো এবং কার উৎসাহে ভাইয়া? ধন্যবাদ। আসলে অনুরাগগুলো আমার কাছে মনে হয় যে যার যার একান্তই ব্যক্তিগত বিষয়, একেবারে ভিতর থেকে আসার বিষয়। এটা কাউকে বলে দেবার নয়, কিংবা কাউকে করার জন্য নয় যে তুমি এটা করো, এইভাবে নয়। আসলে শুনতে শুনতে কিংবা পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে এই বিষয়গুলো দেখে দেখে শুনে শুনে অভ্যস্ত হয়ে একটা পর্যায়ে আবৃত্তির প্রতি ভালো লাগা কিংবা ভালোবাসাটা তৈরি হয়েছে। তো এটা আমার তৈরি হয়েছিল মোটামুটি অনেক আগেই, নিম্ন মাধ্যমিক পড়বার সময় থেকেই। তো তখন আপনারা জানেন যে আমাদের স্কুলে বা সকল স্কুলে এই একটা অনুষ্ঠান হতো, বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা। তো সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু আমরা সংস্কৃতির চর্চা করতাম। তো তখন কিন্তু দেখতাম যে বড় ভাই বা আপু যারা ছিলেন, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর শামসুর রহমান, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, এদের কবিতাগুলো আবৃত্তি করতেন মঞ্চে। তো তখন সেই জিনিসগুলো দেখে দেখে আস্তে আস্তে আমি আলোড়িত হয়েছি। আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে না, আবৃত্তিটা আসলে আমার ভালো লাগে, এবং তখন থেকে আমি আবৃত্তির প্রতি ঝুঁকে পড়ি। এরপরে ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরে, এবং প্রত্যেকটি ক্লাস যখন আমাদের পরিবর্তন হয়ে যেত, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে অষ্টম, তো তখন বাংলা বই থাকতো।
এবং বাংলা বইয়ের যে কবিতাগুলো থাকতো, তা আমার মনে আছে যে প্রথমেই কিন্তু আমি বাংলা বইয়ের সেই কবিতাগুলো একদম পড়ে ফেলতাম, এবং এই মানে মজা থেকে পড়তে গিয়ে এই কবিতাগুলো আওড়াতে আওড়াতে পড়তে পড়তে কিন্তু একটা সময় আহ মানে মুখস্থ হয়ে যেত। তো এইভাবেই কিন্তু আবৃত্তির প্রেমে পড়া এবং আবৃত্তিটাকে ধারণ করা, আর এখন এই পর্যায়ে এসে আবৃত্তিটাকে লালন করবার চেষ্টা করছি। জি ভাইয়া, ধন্যবাদ। এখন আমরা পরের আবৃত্তিতে চলে যাই ভাইয়া। আচ্ছা, এরপর কি আহ শুনছি? এই পর্যায়ে আমি জীবনানন্দ দাশের 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নিড়ের থেকে খড়, পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে, মনে আর ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পেছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের, 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অশ্বত্থের জানালার ফাঁকে, কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। অনেক ধন্যবাদ ভাইয়া। অনেক চমৎকার একটি আবৃত্তি শুনলাম আমরা। আহ, সত্যি আপনার কণ্ঠে একটা জাদু আছে। একদম মুগ্ধ হয়ে শুনছিলাম। আশা করছি অনেক আমাদের সাথে ধন্যবাদ। যারা আছেন আমাদের সাথে যারা আছেন তাদেরও খুব ভালো লাগছে। আহ, আমরা আর আর কিছু কমেন্ট করি। জি, নিশ্চয়ই। এই মুহূর্তে আমাদের সাথে আছেন প্রদূর সঞ্চালক মনিরুল ইসলাম চঞ্চল ভাইয়া, ফাতেমাতুজ জোহরা রুদ্র সঞ্চালক। আচ্ছা, এই মুহূর্তে আমি কমেন্ট ঠিক কমেন্ট গুলো আসছে না এই মুহূর্তে। আমি চলে যাচ্ছি পরের কবিতায় ভাইয়া। এবার কি শুনবো? আচ্ছা, এবার আবৃত্তি করছি আমি আহ, কবি আদিত্য অনিকের একটি কবিতা, মিথ্যেবাদী মা। অসম্ভব চমৎকার একটি কবিতা আমার কাছে মনে হয়েছে, মাকে নিয়ে লেখা। তো আমার কাছে মনে হয় যে কবিতাটা শুনলে যারা শ্রোতা শুনছেন তারা বুঝতে পারবে যে কবিতাটা কত চমৎকার এবং কত অসাধারণ করে লেখা। কবিতায় যাই।
এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী। বাবা যেদিন মারা গেল, আমরা হলাম একা। সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপালে রেখা। মা বলতো বাবা নাকি তার আর ফিরে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারাই তারাই বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলা প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে, এই বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল, ওসব শুনলে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে। আমি বলি, সৌতো এবার, কি কাজ অত রাতে? মা বলতো, ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের দাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম, একটু নাও। মলিন সে মা বলতো, খাও তো বাবা, খাও। আমার আবার গলায় ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে, কুশিয়ারার ঢালে, লোডশেডিং এ অন্ধকারে সন্ধ্যা বাতি জালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি, গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলল, এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়ার খবর এলো শেষে। এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে, অনেক দূরের পথ। পায়ে পড়ি, বলি মাকে, এবার ফিরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়। 7 দিনের চিকিৎসাতে সমূলে নিরাময়। কষ্ট হাসি বুকে এনে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না? আমার কিছু হয়নি তেমন, ভাবিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা।
কদিন পরেই মা গেল, নিঠুর মিথ্যাবাদী। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। ধন্যবাদ ভাইয়া। আসলে মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। এটা খুব আমার পছন্দের একটা কবিতা, এবং খুব অনেক কষ্টের। ধন্যবাদ। যতবারই শুনি মনটা খুব খারাপ হয়ে যায় মাকে নিয়ে কবিতা। আমরা জি কিছু জি, কমেন্ট পড়ে আসি। আমাদের সাথে এই অবশ্যই। মুহূর্তে আছেন সুপ্তি বিশ্বাস দিদি। সুপ্তি বিশ্বাস লিখেছেন দুর্দান্ত একটা কবিতা। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয় কবি, প্রিয় মুখ খালেদা আক্তার খানম রিনু আপু। উনি লিখেছেন শুনছি দারুণ। ধন্যবাদ আপু। আমাদের সাথে আছেন রৌদ্রের আরেকজন কবি রফিকুল নাজিম ভাইয়া। উনি লিখেছেন একটা সময় ভাবতাম কিংবদন্তি বাচিক শিল্পী শিমুল স্যারের পর বাংলা কবিতা কার গলায় শুনে বিমোহিত হব। তোর গলা শুনলেই চোখ বুজে শুধু শুনতেই ইচ্ছে করে। খুব ভালো হচ্ছে বন্ধু। ভাইয়ার বন্ধু লিখেছেন। ভালোবাসা ভালোবাসা বন্ধু, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ আলী খান, রোদ্রের আরেক লেখক। উনি লিখেছেন চমৎকার হয়েছে। ধন্যবাদ অনেক ধন্যবাদ। আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মার্লিন চৌধুরী আপু। উনি লিখেছেন খুব প্রিয় কবিতা, দারুণ আবৃত্তি। আমাদের সাথে আছেন মনিরুল ইসলাম চঞ্চল ভাইয়া, রোদ্দুরের সঞ্চালক। উনি লিখেছেন মিথ্যাবাদী মা হৃদয় ছোঁয়া আবৃত্তি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন ভাইয়ার কাছে ভাইয়া সম্পর্কে আমরা সবাই জানি ভাইয়া আবৃত্তি করেন রোদ্রে। ওনার আবৃত্তি আমরা অনেকেই শুনেছি, চমৎকার আবৃত্তি করেন। তবে এই তথ্যটা আমিও জানতাম না যে আপনি গানও করেন। ভাইয়া বুলবুল ললিত কলা একাডেমি থেকে রবীন্দ্রসঙ্গীতে প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা খুব আশা করব যে আপনি এই ফাঁকে রোদের মাঝে একটা সময় আমাদের কিছু দু লাইন চার লাইন গানও শোনাবেন রবীন্দ্রসঙ্গীত। সেটা কি আমরা এখন জি শুনবো আমি না আবৃত্তি? না, কবিতাগুলো শেষ হয়ে গেলে তারপরে আমি চেষ্টা করব কিছুটা গান শুনবার জন্য। আচ্ছা ভাইয়া, আমরা পরের আবৃত্তিতে চলে যাই। কি শোনাবো? এই পর্যায়ে আমি কাজী নজরুল ইসলামের একটি চিঠি পড়তে চাই। আপনারা জানেন যে কাজী নজরুল ইসলামের নার্গিস খানম ওরফে সৈয়দা খাতুনের সাথে আক্ত হয়েছিল, কিন্তু এই বিয়েটি তাদের স্থায়ী হয়নি। উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। কাজী নজরুল ইসলাম পরবর্তীতে 1924 সালে 24শে এপ্রিল প্রমীলাকে বিয়ে করেন। নজরুল নার্গিসের বিবাহ বিচ্ছেদের 15 বছর পর নার্গিস নজরুলকে একটি চিঠি দেন। তার উত্তরে নজরুল নার্গিসকে যে চিঠিটি লিখেছিলেন তারই অংশবিশেষ আমি পড়ার চেষ্টা করছি। কল্যাণী আশু, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ঝরছিল। 15 বছর আগে এমনি আষাঢ়ে এমনি বাড়ি ধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নব মেঘপুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বান করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় বেদনার চরম সঞ্চয়। এই আষাঢ় আমার কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই। তুমি বিশ্বাস করো, আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে কথা শোনা
লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমি ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানে তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিমীনা বাজাতে পারতাম না, তুমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, সে রূপ আজ স্বর্গের পারিজাত মান্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার পক্ষে। অন্তরের আগুন বাইরের সে ফুলহারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিত সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন। তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। আমি কখনো কোনো দূত প্রেরণ করিনি তোমার কাছে। আমাদের মাঝে যে অসীম ব্যবধানের সৃষ্টি হয়েছে, তার সেতু কোনো লোক তো নয়, স্বয়ং বিধাতাও হতে পারেন কিনা সন্দেহ। আমায় বিশ্বাস করো, আমি সেই ক্ষুদ্রদের কথা বিশ্বাস করিনি। করলে পত্রোত্তর দিতাম না। তোমার উপর আমার কোনো অশ্রদ্ধাও নেই, কোনো অধিকারও নেই। আবার বলছি, আমি যদিও গ্রামোফোনের ট্রেডমার্ক কুকুরের সেবা করছি, তবু কোনো কুকুর লেলিয়ে দেই নাই। তুমি জানো ছেলেরা আমায় কত ভালোবাসে। আমারই অনুরোধে আমার ভক্তরা ক্ষমা করেছিল, নইলে তাদের চিহ্নও থাকতো না। তুমি আমায় জানবার যথেষ্ট সুযোগ পাওনি, তাই এ কথা লিখেছ। যাক, তুমি রূপবতী, বিত্তশালিনী, গুণবতী, কাজেই তোমার অভিধার অনেক জুটবে। তুমি যদি স্বেচ্ছায় স্বয়ংবরা হও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি কোন অধিকারে তোমায় বারণ করব বা আদেশ দেব? নিষ্ঠুরা নিয়তি সমস্ত অধিকার থেকেই আমায় মুক্তি দিয়েছেন। দুঃখ নিয়ে একই ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছে করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। মানুষ যদি যদি কোনো ভুল করে থাকো জীবনে, এ জীবনে তার সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ, মুক্তি, তবেই হবে সর্বদুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অসম্পূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তির দেখা দেয়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগেকার কথা। তোমার জন্ম ছিল। বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র সুন্দর ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার সেই তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রীবিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকার কথা। মহাকাল সে স্মৃতি মুছে ফেলতে পারলে না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারে সেদিন এসেছিল। সারা দিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছে জীবনের অস্তমান দিনের শেষ রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম
ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো, আমার অক্ষয় আশীর্বাদী কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই। এই আমার শেষ কৈফিয়ত। ইতি নিত্য শুভার্থী নজরুল ইসলাম। চমৎকার একটি চিঠি আমরা শুনলাম ভাইয়ার কণ্ঠে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন ফুয়াদ কানম ভাইয়া, উনি লিখেছেন অনবদ্য হচ্ছে ভাই। সত্যি অনবদ্য হচ্ছে। ফুয়াদ ভাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মৌসুমী মৈত্র দিদি, মৌসুমী মৈত্রী, উনি লিখেছেন বাহ দারুণ। ভাইয়ার কাছে আমরা জানতে চাই এবার, আপনি তো বাংলাদেশ বেতারের সাথে যুক্ত আছেন, জি, সেই অভিজ্ঞতা যদি অল্প কথায় আমাদের সাথে একটু শেয়ার করতেন। আহ, আপনারা জানেন যে আমি পেশায় একজন ব্যাংকার। তো ব্যাংকে আমাদের আমি অগ্রণী ব্যাংকে আছি। অগ্রণী ব্যাংকে সাহিত্য সাংস্কৃতিক সমাবেশ নামে একটি গ্রুপ আছে। সেই গ্রুপটির আমি অর্থ সম্পাদক হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছি। তো সেই গ্রুপ থেকেই আমরা বাংলাদেশ বেতারে কয়েক বছর আগে প্রথম গিয়েছিলাম সেখানে আবৃত্তি করতে। তো সেখানে প্রথম আবৃত্তি করবার পর সেখানকার যারা ছিলেন তাদের কাছে খুবই ভালো লেগেছিল আবৃত্তি। আর তারা পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করে আবৃত্তি করবার নিমন্ত্রণ জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমি পরবর্তীতে বহির্বিশ্ব কার্যক্রমে নিয়মিত আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি করবার সুযোগ পাই। এবং তখন থেকে মূলত আমি বাংলাদেশ বেতারের আবৃত্তির সাথে, মানে আবৃত্তি শিল্পের সাথে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হই। বাংলাদেশ বেতার ছাড়াও আমি আরো বেশ কিছু চ্যানেলে কবিতা আবৃত্তি করবার সুযোগ ঘটেছে এবং করেছিও। তো এখন বিষয় হচ্ছে যে চ্যানেলগুলোতে আবৃত্তি করবার আগে আমার কাছে যেটা মনে হয় যে আবৃত্তি শিল্পটাকে আমাদের প্রথমে নিজেদের মধ্যে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। তারপরে হচ্ছে নিজের বিকাশ কিংবা সেই প্ল্যাটফর্মগুলোতে নিজেকে নিয়ে যাওয়া। অবশ্যই ভাইয়া, আপনার মতো গুণী একজনকে রোদ্দুরে পেয়ে আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আহ, আহ, এবার কি রোদ্দুর অনেক অনেক রোদ্দুর অসাধারণ একটি গ্রুপ। রোদ্দুরের জন্ম লগ্ন থেকে আমি রোদ্দুরের সঙ্গে আছি এবং দেখছি। আমি হয়তো পেশাগত কারণে সময় খুব কম পাই, সে কারণে হয়তো নিয়মিত আবৃত্তি পোস্ট করতে পারি না বা কাজ করতে পারি না, কিন্তু যারা করেন এবং রোদ্দুরে অনেক গুণী আবৃত্তি শিল্পী, অনেক কবি, অনেক শিল্প সাহিত্যিক রয়েছেন আমি জানি। এবং তাদের সেই শিল্পকর্মগুলো আমি রাতে হোক বা যখন সময় পাই তখন দেখবার চেষ্টা করি এবং রোদ্দুর এগিয়ে যাক, ধন্যবাদ ভাইয়া, আশা করি এটা আমার একান্তই চাওয়া। আমরা এইভাবে আপনাকে পাশে চাই রোদ্দুরের, এবং আরো নিয়মিত আরো বেশি বেশি শুনতে চাই আপনাকে। আচ্ছা ভাই, আমরা পরের কবিতায় চলে যাই। জি, এ পর্যায়ে আমি কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, মাঠের গল্প, অসম্ভব সুন্দর একটি কবিতা। মানে এই কবিতাটা আমি যতবারই পড়ি ততবারে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। এবং এই কবিতাটির নির্মাণ আমি শিখেছিলাম আবৃত্তিকার রবি শঙ্কর মৈত্রী তার কাছে। দাদা এখন ফ্রান্সের প্যারিসে থাকেন, দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। দাদার কাছ থেকে আমি এই কবিতাটির আবৃত্তি নির্মাণটি শিখেছিলাম। অসম্ভব সুন্দর একটি কবিতা। এ পর্যায়ে পড়ছি কবি জীবনানন্দ দাশের কবিতা মাঠের গল্প। মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে পোড়ো জমি, খড়, নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। মেঠো চাঁদ কাস্তের মতো বাঁকা, চোখা চেয়ে আছে
এমনি সে তাকায়েছে কত রাত, নাই লেখা জোখা। মেঠো চাঁদ বলে আকাশের তলে, খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে, ফসল কাটার সময় আসিয়া গেছে। চলে গেছে কবে। আমি অত্যন্ত দুঃখিত, লাইনটি ত্রুটি ঘটায়। আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি মাঠের গল্প। মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে, ডাইনে আর বাঁয়ে। পুরো জমি, খড়, নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। মেঠো চাঁদ কাস্তের মতো বাঁকা চোখা চেয়ে আছে। এমনি সে তাকায়েছে কত রাত, নাই লেখা জোখা। মেঠো চাঁদ বলে আকাশের তলে, খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে, ফসল কাটার সময় আসিয়া গেছে। চলে গেছে কবে, শস্য ফলিয়া গেছে, তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা। ডাইনে আর বাঁয়ে, খড়, নাড়া, পোড়ো জমি, মাঠের ফাটল, শিশিরের জল। আমি তারে বলি ফসল গিয়েছে ঢের ফলি, শস্য গিয়েছে ঝরে কত, বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো। খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার, কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে। চলে গেছে কবে, শস্য ফলিয়া গেছে, তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা। ডাইনে আর বাঁয়ে, পোড়ো জমি, খড়, নাড়া, মাঠের ফাটল, শিশিরের জল। ধন্যবাদ ভাইয়া। সত্যি আপনার কণ্ঠের জাদুতে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে আসলে বুঝতেই পারছি না। অনেক আহ, ধন্যবাদ। আমাদের সাথে আছেন আমাদের রোদ্দুর সঞ্চালক চঞ্চল ভাইয়া, মনিরুল ইসলাম চঞ্চল। আহ অপেক্ষা করো মেহেদী হাসান তামিমের কবিতা শুনতে চাচ্ছি। আমি খুবই দুঃখিত, তামিম ভাইয়ের কবিতাটি এই মুহূর্তে আমার হাতে নেই। আমার হাতে, আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই পড়তাম। আমি 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 আশা করছি যে আমি তামিম ভাইয়ের এই কবিতাটি পড়ে রোদ্দুরে আমি পোস্ট দেব। আমার কাছে এই মুহূর্তে তামিম ভাইয়ের কবিতাটি নেই। আমাদের সাথে আছেন অসীম মুর্শেদ দাদা, উনি লিখছেন খুব ভালো, দারুণ হচ্ছে। আহ, আছেন সুপ্তি বিশ্বাস দিদি, আবারও লিখেছেন চমৎকার আবৃত্তি। হারান মাঝি ভাই লিখেছেন দারুণ মুগ্ধতা। আমাদের রোদ্দুরের আরেক সঞ্চালক হারান মাঝি ভাই। নাকিব লিখেছে মাকে চমৎকার হচ্ছে। আমাদের সাথে আরো আছেন রুমানা পারভিন রনি আপু, রোদ্দুরের সঞ্চালক। উনি লিখেছেন ভালো লাগছে। আসলে সবারই খুব ভালো লাগছে। আমাদের সাথে আছে মৌলি আকন্দ আপু, লিখেছেন খুব সুন্দর। যারা যারা দেখছেন শুনছেন কবিতা, তাদেরকে একরাশ উষ্ণতা এবং ভালোবাসা জানাচ্ছি। জি ভাইয়া। আহ ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো অনেক চমৎকার আবৃত্তি করেন। আহ নতুন আমরা শখের বশে অনেকেই আবৃত্তি করি।
আমাদের যদি কিছু টিপস দিতেন আসলে জি। ভালো করতে হলে আবৃত্তি কি কি করতে হবে, আহ, একটু যদি বলতেন ঠিক কি করা আহ, উচিত, এটা নতুনদের উদ্দেশ্যে কিছু বলতেন। এটা তো আসলে আহ, হ্যাঁ, এটা অসাধারণ একটি প্রশ্ন করেছেন, কিন্তু আসলে বিষয় হচ্ছে যে কবিতা আমার কাছে যেটা মনে হয় যে আহ, লালন করা, ধারণ করা এবং পরিপালন করার একটি বিষয়। এবং সেটা কবিতা আসলে কণ্ঠের শিল্প নয়, আবৃত্তি কণ্ঠের শিল্প নয়, আবৃত্তিটা হচ্ছে মস্তিষ্কের শিল্প। তো এই কারণেই প্রথমেই একটি কবিতা হাতে পাওয়ার পরে যেটি করতে হয়, কবিতাটি আহ, মানে আবৃত্তি মানে হচ্ছে বারবার পড়া। মানে হচ্ছে আহ উম, বারবার, বৃত্তি মানে হচ্ছে পড়া, আবৃত্তি মানে হচ্ছে যে পুনরায় বা বারবার পড়া। তো আমার কাছে মনে হয় যে যে কোনো একটি কবিতা প্রথমে হাতে পেলে সেই কবিতাটি অসংখ্য বার পড়া, কবি সেই কবিতায় কি বলতে চেয়েছেন সেই জিনিসটি আগে ধরা, কবির সেই উপলব্ধিটা জায়গায় পৌঁছা। নিশ্চয়ই কবি এই কবিতার মধ্যে একটি মেসেজ রেখেছেন, সেটি যত সুচারুরূপে দক্ষতার সাথে দর্শকদের সামনে উন্মোচন করা যাবে, আমার কাছে মনে হয় তিনি তত সার্থক আবৃত্তিকার। তো তারপরও মোটা দাগে কিছু কথা না বললেই নয়। আবৃত্তি করতে গেলে কিছু অনুষঙ্গ, কিছু উপাদান, কিছু জিনিস তো লাগেই। এমনি এমনি কিন্তু আবৃত্তি হয় না, আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্প এবং একটি শক্তিশালী শিল্প মাধ্যম। তো এখানে হচ্ছে যে গানের সাথে আবৃত্তির একটি পার্থক্য রয়েছে, যে গানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, আরো অনেক কিছু থাকে গানটিকে শ্রোতাদের কাছে খুব সুন্দর করে পরিবেশন করবার জন্য। কিন্তু আবৃত্তির মধ্যে শুধুমাত্র আবৃত্তিকারের কণ্ঠস্বর এবং আবৃত্তিকারের আহ, আহ, কিছু জিনিস, উপাদান, সেগুলো দিয়েই শ্রোতাদেরকে মুগ্ধ করতে হয়। সেজন্যই আমার কাছে মনে হয় যে আবৃত্তি অত্যন্ত একটি শক্তিশালী মাধ্যম, যেখানে একটু খারাপ করলে কিংবা একটু বোঝার বা উপলব্ধির ঘাটতি থাকলে শুদ্ধভাবে আবৃত্তি করা যায় না। তো সেই শুদ্ধভাবে আবৃত্তি করতে হলে কিছু জিনিস বলি আমি। প্রথমে হচ্ছে উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ লাগবে। আপনি যে শিল্পী যান না কেন, শুদ্ধ উচ্চারণের কোনো বিকল্প নেই। প্রথমে আপনাকে শুদ্ধ উচ্চারণ নিয়ে কথা বলতে হবে, অনুভূতির বৈচিত্র্য অনুযায়ী কণ্ঠস্বরের ভিন্নতা সৃষ্টি করতে হবে। তারপর হচ্ছে যে কবিতার কথা, স্বর, সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। কাব্য রস বোধ, যেমন আমরা জানি যে আবৃত্তিতে কবিতায় 9টি রস রয়েছে: শৃঙ্গার রস, হাস্যরস, করুণ রস, রৌদ্র রস, বীর রস, ভয়ানক রস, বীভৎস, অদ্ভুত এবং শান্ত রস। তো এই রসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে যে অভিব্যক্তি জানতে হবে, কবির অভিব্যক্তি, কবিতায় কি বলতে চেয়েছেন। তারপর স্মৃতিশক্তি, কবিতা আসলে মুখস্থ করবার তো বিষয় নয়, কবিতা বারবার পড়তে 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 মস্তিষ্কে কিন্তু একটা সময় কবিতাগুলো গেঁথে যায়, লাইনের পর লাইন কিন্তু কবিতাগুলো গেঁথে যায়। তো এই কাজটি করতে হবে যে যত বেশি কবিতা পড়বে তার মস্তিষ্কে কবিতাগুলো তত সুন্দরভাবে গেঁথে যাবে এবং তত চমৎকারভাবে কবিতাগুলো মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে যে বিরতি বা পজ, এই বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যে কোথায় গিয়ে থামতে হবে, কোথায় কম থামতে হবে, কোথায় বেশি থামতে হবে। হ্যাঁ, এই এই বিষয় সম্পর্কে আমাদের একটু সম্যক ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে ছন্দের ধারণা থাকতে হবে। একটা কবিতা নিয়ে আবৃত্তি করতে যাওয়ার আগে প্রথমে জানতে হবে যে কবিতাটি কোন ছন্দে লিখিত, কবিতাটি কোন ছন্দে কবি রচনা করেছেন। আমরা জানি সাধারণভাবে ছন্দ তিন প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। এরপরেও কিন্তু বর্তমান সময়ে গদ্য ছন্দ খুব জনপ্রিয়তা পেয়েছে। তো এই ছন্দ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আহ, তারপর হচ্ছে চিন্তার ছন্দের ক্রমবিকাশ, রূপকে আবিষ্কার করবার চেষ্টা করতে হবে আবৃত্তিকারকে। তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। আমরা যখন আবৃত্তি করব তখন আমরা আবৃত্তিকাররা বারবার বলে থাকেন শ্বাসের ব্যায়াম, কণ্ঠস্বরের উঠা নামা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যে আমি কতটুকু ধরে রাখবো, কতটুকু ছেড়ে দিব। হ্যাঁ। তারপর হচ্ছে যে দর্শক শ্রোতা যারা রয়েছেন, আমি আবৃত্তিটি কি মঞ্চে করছি, নাকি কোনো টেলিভিশন কোনো কোনো মাধ্যমে করছি, নাকি ফেসবুকে করছি, নাকি কোথাও রেকর্ডিং এ করছি। এক এক জায়গায় অডিয়েন্স কারা, শ্রোতা কারা শুনছেন, তাদের সাইকোলজি বুঝতে হবে, তাদের মনস্তত্ত্ব বুঝতে হবে। সেইভাবে কবিতা সিলেকশন করতে হবে, সেভাবে পড়তে হবে। এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে নিয়মিত অনুশীলন। অনুশীলনের কোনো বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মধ্য দিয়েই একজন আহ, খুব ভালো মানের আবৃত্তিকার হওয়া সম্ভব। অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য পেলাম আপনার কাছ থেকে। আশা করি যারা নতুন আহ আবৃত্তিতে আছেন বা শখের বশে আবৃত্তি করেন এই জিনিসগুলো ফলো করলে আহ ভালো করতে পারবে।
আমাদের সাথে আছেন সুরভি। সুরভি লিখেছেন, এবিএস সুমন ভাই সম্পূর্ণ সহমত। হ্যাঁ, আমরা সবাই আসলে সহমত। আমাদের সাথে আছেন অসরুর রহমান, উনি লিখেছেন কথাগুলি ভালো লাগলো। আমরা এই মুহূর্তে সুমন ভাইকে লাইনে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, এসেছেন ভাইয়া আবার। আহ, এবার আমরা চলে যাই পরের আবৃত্তিতে ভাইয়া। এখন কি জি, শুনবো আপনার কাছে? এই পর্যায়ে কবি আদিত্য অনিকের একটি কবিতা, লবণ চা। ভালোবাসা যে কত রকমের হতে পারে, এই কবিতাটি না পড়লে আমি বুঝতাম না। আহ, অসম্ভব চমৎকার একটি কবিতা আদিত্য অনিক লিখেছেন। তিনি আমার কবি ফেসবুকেই আছেন। আমি জানি না কবি দেখছেন কিনা। আহ, অসম্ভব চমৎকার একটি কবিতা, লবণ চা। আপনারা জানেন, অনেকেই হয়তো কবিতাটি পড়েছেন। খুব চমৎকার কবিতা। এই পর্যায়ে আমি আদিত্য অনিকের লবণ চা পড়ছি। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে, শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসাহসিক চেষ্টা ছাড়া ছেলেটা পুরো দস্তুর সাধারণ। মেয়েটা রূপে লাবণ্যে, ফ্যাশনে বসনে আগাগোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারে অপাংতেয়। তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটা দুঃসাহসী অফারে মেয়েটা অবাক, কি জানি কি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক ধড়ফড়। আমরা খুব সম্ভবত সুমন ভাইয়াকে শুনতে পাচ্ছি না, এবং কারিগরি ত্রুটির কারণে। আমি সঞ্চালক সুরভিকে আহ্বান জানাচ্ছি। জি, আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা এবিএস সুমন ভাইকে পাবো আর কিছুক্ষণের মধ্যেই, সাথে থাকুন। নেটওয়ার্ক মনে হয় অনেক ঝামেলা করছে। জি ভাইয়া, নেটওয়ার্কের একটু সমস্যা। হ্যাঁ, সেজন্য আপনি দুঃখ প্রকাশ করছি। আবার যাই। আবার শুরু করেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আপনি শুরু করেন, শোনা যাচ্ছে। আচ্ছা। বইমেলায়, থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে, শুধু মেয়েটার চোখে পড়ার দুঃসাহসিক চেষ্টা ছাড়া ছেলেটা পুরোদস্তুর সাধারণ। মেয়েটা রূপে লাবণ্যে, ফ্যাশনে বসনে আগাগোড়া বিশেষণ। এক ঝাঁক প্রজাপতি উচ্ছল তরুণের ভিড়ে ছেলেটা একেবারে অপাংতেয়। তবু অতি বড় সাহস করে একদিন বলেই ফেলল, আমার সাথে চা খাবে? ছেলেটা দুঃসাহসী অফারে মেয়েটা অবাক, কি জানি মনে করে বলল, চলো। মেয়েটার মুখোমুখি বসা ছেলেটার বুক ধড়ফড়, আড়ষ্ট জিহ্বা চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। মেয়েটা অবাক হয়ে বলল, তুমি চায়ে লবণ খাবে নাকি?
ছেলেটা বলল, হ্যাঁ, আমার জন্ম নোনা জলের সাগর পারে। নোনার চায়ের চুমুক দিলে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। মেয়েটা অবাক হয়ে শুনল ছেলেটার কথা। তারপর বলল, আমি কোনোদিন সাগর দেখিনি। আমার বাড়ি পাহাড়ে, ওখানে গা ছুঁয়ে উড়ে যায় কোমল মেঘ, পাখির মতো। সাগর আর পাহাড়ের গল্প ক্রমেই নিবিড় হলো দিনে দিনে। তারপর বিয়ে, সংসার, এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মরার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, মরার পর খুলবে। বুড়ো মারা যাওয়ার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ দিয়ে চা আমি কখনো খেতাম না, তোমার সামনে থতমত খেয়ে চিনির বদলে লবণ বলে ফেলেছিলাম, আর বোকামি ঠাকতে অমন গল্প ফেঁদেছিলাম। তাই 40 বছর তোমার হাতে লবণ চা খেয়ে গেলাম। তোমার হাতের লবণ চা খুব মিষ্টি। বুড়ি প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল। তাকে চা দেয়া হলো। বুড়ি বলল, একটু লবণ দিন। অবাক হয়ে প্রতিবেশী বলল, আপনি লবণ দিয়ে চা খাবেন নাকি? বুড়ি বলল, হ্যাঁ, লবণ চা খুব মিষ্টি। অনেক সুন্দর ধন্যবাদ। একটা কবিতা, অনেক সুন্দর একটা কবিতা। আমাদের সাথে রফিকুল নাজিম ভাইয়া লিখেছেন, মধুর ক্যান্টিনে যাই, মোহন রায়হান বন্ধু, সুযোগ পেলে পড়িস। মানে এই কবিতাটা আপনি শুনতে চেয়েছেন, মধুর ক্যান্টিনে যাই। এটা আসলে মোহন রায়হানের লেখা, তোমাকে মনে পড়ে যায়। এটা ঠিক কবিতা না, ওই গদ্য ছন্দে লেখা একটি চিঠি মতো আর কি। অসম্ভব সুন্দর একটি কবিতা। এটা অনেক বড় কবিতা, যেহেতু আমার বন্ধু অনুরোধ করেছে, আমি পুরোটা পড়বো না, আমি কয়েক লাইন শোনাচ্ছি। আচ্ছা ভাইয়া। মধুর ক্যান্টিনে যাই, অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু, তোমাকে মনে পড়ে যায়। তোমার সেই সদা হাসি মুখে ফুলল ঠোঁট, উজ্জ্বল চোখের দুটি সারাক্ষণ চোখে চোখে ভাসে। বুঝি এখনই সংগ্রাম পরিষদের মিছিল শুরু করার তাগিদ দেবে তুমি। সবার আগে তুমি মিছিলে, শুধু তোমার এগিয়ে যাবার ভঙ্গিমা, প্রতিটি পা ফেলছো কি দৃঢ় প্রত্যয়, কি উচ্চকিত তোমার কণ্ঠের স্লোগান, যেন আকাশে ফেটে পড়বে নিনাদে। হাত উঠছে, হাত নামছে, মাথা ঝুঁকছে, ঘাড় দুলছে, চুল উঠছে বাতাসে। ওই তো, ওই তো আমাদের ঐক্যের পতাকা হাতে এগিয়ে যাচ্ছ তুমি। মধুর ক্যান্টিনে যাই, বসু, তোমাকে মনে পড়ে যায়। প্রতিদিন নিত্য নতুন প্রোগ্রাম, মিছিল, সভাবটতলা, অপরাজেয় বাংলার পাদদেশে দুর্জয় শপথ, সামরিক জান্তার ছোবল থেকে শিক্ষা জীবন রক্ষা করার অঙ্গীকারে ডাক দেই দেশবাসীকে। তোমারই মতো নিরাপত্তাহীনতায় প্রতিটি ছাত্রের দুর্বিশ্ব জিম্মি জীবন এখনো ক্যাম্পাসে হলে টিকেটে পড়ে থাকে ভয়ঙ্কর বিস্ফোরণ, মুখ তাজা বোমা, চট দখলের মতো হল দখলের হিংস্র মহড়া, গুলি ও বোমা ফাটার শব্দ এখনো আমাদের প্রতিদিনের জীবনের অংশ। এই অস্ত্রের উৎস কোথায়? অস্ত্রের উৎস কোথায়? মধুর ক্যান্টিনে যাই, বসু, তোমাকে মনে পড়ে যায়, তোমাকে মনে পড়ে যায়। বসু, আমাদের শিক্ষানীতি এখনো বদলায়নি। সামরিক খাতে ব্যয় শিক্ষা খাতের চেয়ে আরো বেড়েছে। নতুন নতুন ক্যান্টনমেন্ট তৈরির পরিকল্পনা হলেও সংস্কারের অভাবে জগন্নাথ হলের ছাদ ধসে তোমার অনেক বন্ধু মারা গেছে।
এখনো হলে হলে মেধাভিত্তিক সিট বন্টন চালু হয়নি। বসু, তুমি এসবের পরিবর্তন চেয়ে জীবন দিয়েছ, কিন্তু আমরা এখনো তোমার একটি স্মৃতিসৌধ নির্মাণ করতে পারিনি। আমরা তোমার কাঙ্ক্ষিত লড়াই চূড়ান্ত করতে পারিনি। আমরা তোমার হত্যার প্রতিশোধ নিতে পারিনি। আমরা এখনো অজস্র বসু হতে পারিনি বলেই মধুর ক্যান্টিনে যাই। বসু, তোমাকে মনে পড়ে যায়, তোমাকে মনে পড়ে যায়। ধন্যবাদ। দুর্দান্ত ভাইয়া, দুর্দান্ত আবৃত্তি। আমরা আরো কিছু কমেন্ট পড়ে আসি। জি। আমি এই ফাঁকে জানতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করতে কারিগরিভাবে আমাদেরকে সহযোগিতা করছেন রোদ্দুর সঞ্চালক সুরভি হাসনিন। সুরভিকে অনেক অনেক ধন্যবাদ। আমি সুরভিকে অনুরোধ জানাচ্ছি আমাকে কিছু কমেন্ট করতে সহযোগিতা করার জন্য। না। আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা কমেন্টে পরে যাব। আমরা ভাইয়ের কাছে আবার যাচ্ছি, চলে সুমন ভাইয়ের কাছে ওনার পরবর্তী আবৃত্তি শোনার জন্য। কবিতা, জি ভাইয়া। এই পর্যায়ে আমি অসম্ভব সুন্দর একটি কবিতা, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের লেখা কবিতা আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, আর কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন খড়কুটোর মতো তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনোদিন মনে হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জ্যোতি দেখলে আমরা সেজদা দিতাম। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার ডাকে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন রিয়াল প্রচন্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিনে রাত টলমল করত। আমাদের মা ছিল ফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দেখি দেখি বিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার আলিঙ্গনে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছেন কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো থাকতো না। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হচ্ছি, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে।
সিক্সে পড়ার সময়ও আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সেভেনে ওঠার পর মা ভয় পেয়ে একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর ফুলের পাপড়ি নয়, সারা দিন ঝরে পড়ে না। আমাদের মার ধান খেতে নয়, সোনা হয়ে বেঁচিয়ে থাকে না। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মার ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু। গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে, আজও টলমল করে। অনেক ধন্যবাদ ভাইয়া। চমৎকার কিছু কবিতার আবৃত্তি আমরা শুনছি ভাইয়ার কণ্ঠে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মৌসুমী মৈত্র দিদি, উনি লিখেছেন চমৎকার। আমাদের সাথে ছিলেন ফাতেমাতুজ জোহরা রদ্দুর সঞ্চালক, লিখেছেন দুর্দান্ত। আমাদের সাথে আরো আছেন নাদিয়া তাসনিম আপু, উনি লিখেছেন অসাধারণ আবৃত্তি। ভাইয়া কৃতজ্ঞতা যারা শুনছেন সবার কাছে। জি জি বলেন। আপনি একই সাথে আমরা জানি আপনি আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী, বিতার্কিক, বিভিন্ন প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন বিভিন্ন সময়। আপনার ব্যস্ত সময়ের মাঝে এত কিছু আসলে আপনি কিভাবে মেনটেন করেন, বা আপনার আবৃত্তির চর্চাটা ঠিক কখন করেন? জি, বিতর্ক হচ্ছে আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকার সময় আমি প্রচুর বিতর্ক এবং আবৃত্তি দুটিকে সমানতালে এগিয়ে নিয়েছিলাম। আমি জিয়া হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং বিতর্কের যে সারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, সেখানেও আমি এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। তো সেই সময়টাতে আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রচুর বিতর্ক হতো, আন্তঃহল, আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয়, সেই প্রত্যেকটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা একটা উৎসবের মতো ছিল সেই সময়টাতে। এবং এর পাশাপাশি আন্তঃবিভাগ, আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায়ও আমি চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন হচ্ছে যে কর্মজীবনে প্রবেশ করার পরে আবৃত্তির চর্চাটি করবার ওইরকম তো কোনো স্পেশাল সময় নেই। দেখা যাচ্ছে যে আমি কর্মক্ষেত্রে যাচ্ছি, যাওয়ার পথে কবিতা পড়তে পড়তে যাচ্ছি, কিংবা সেখান থেকে আসছি, রাস্তায় আমি একা একা কবিতা পড়তে পড়তে আসছি, ছাদে গেলাম, সেখানে আমি কবিতা পড়ছি। মানে আমার কাছে মনে হয় যে প্রাত্যহিক জীবনে প্রতিদিনেই আমার কবিতা পড়া হয়ে থাকে। কবিতা না পড়লে নিঃশ্বাস বন্ধের মতো মনে হয়। এবং এই কবিতা আবৃত্তির যে চর্চাটি, এটি মনের অগোচরে কোথাও একা থাকলে কিংবা কারোর সাথে থাকলে অনেকেই বলে থাকেন আমাকে যে কি ব্যাপার, তুই একা একা কি বিড়বিড় করছিস। আমি কিন্তু আসলে কবিতা আওড়াই, ভেতর থেকেই আসে সেই জিনিসগুলো। এইভাবেই কিন্তু কবিতাগুলো আমার মুখস্থ হয়ে যায়। বাহ, মানে কবিতার সাথে আপনার তাহলে মানে প্রেম, একটা গভীর প্রেম যা বোঝা যাচ্ছে, আর এই জন্যই জি আমরা এত জি জি জি। চমৎকার আবৃত্তি শুনতে পাচ্ছি। আহ ভাই, আমরা চলে যাচ্ছি পরের আবৃত্তিতে। এরপর কি শুনবো আপনার কাছে? এরপরে রবীন্দ্রনাথ পড়ি। রবীন্দ্রনাথের একটি প্রেমের কবিতা, অনন্ত প্রেম। বর্তমান সময় একটু বলে নিই। বর্তমান সময়ে আমরা জানি যে অত্যন্ত কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সারা বিশ্বব্যাপী কোভিড-19 আমাদেরকে ঘিরে ফেলেছে। সেই সময়ে আমরা অনেকে আক্রান্ত হচ্ছি। যারা সামনে থেকে রোগীদের সেবা দিচ্ছে, যারা ফ্রন্ট লাইন থেকে কাজ করে যাচ্ছে, আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা আছেন সবার প্রতি আমার সশ্রদ্ধ মিনতি, সেটা হচ্ছে যে আপনারা ঘরে থাকুন,
এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা চাই যে নিশ্চয়ই আবার সেই দিন ফিরে আসবে যেদিন আমরা মঞ্চে আবৃত্তি করতে পারবো, যেদিন আমরা সবাই মিলে আবার আবৃত্তি উৎসবে মেতে উঠতে পারবো। রবীন্দ্রনাথের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। চমৎকার ভাইয়া, আবারও অশেষ ধন্যবাদ। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনতে পেলাম আপনার কাছ থেকে। আমাদের সাথে যুক্ত আছেন নিহারিকা নীল দিদি। উনি লিখেছেন বাহ দারুণ। আর আমাদের সাথে আরো আছে আমাদের সঞ্চালক নাকিব ভাইয়া, আপনার গান শুনতে চাচ্ছে। অনেকেই বলছে যে আমরা গান কখন শুনবো। গানটা কি আচ্ছা এখন আমি শুনবো ভাইয়া না? আচ্ছা আমি একটু শোনাই দিই। আমি আসলে গানের শিল্পী তো নই। আমি যদিও বুলবুল ললিত কলা একাডেমি থেকে রবীন্দ্রসঙ্গীতের উপর আমি প্রশিক্ষণ নিয়েছিলাম, কিন্তু মূলত পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল যে গান না, আসলে আমার সাথে আবৃত্তিটাই যায়, সেই কারণে আবৃত্তির প্রতি বেশি করে ঝুঁকে থাকা। তো আমি রবীন্দ্রসঙ্গীতের একটু শোনাতে চাই আর কি। জি ভাইয়া। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ
মানভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে। ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। অনেক সুন্দর, অনেক সুন্দর। খালি কণ্ঠে আপনার এই গান সত্যি চমৎকার। আর আমরা এখন থেকে আপনার গানও শুনতে চাই, শুধু আবৃত্তি না, গানও শুনতে চাই। আমাদের সাথে কমেন্ট কিছু পড়ছি আছে। ফাতেমাতুজ জোহরা রোদ্রের সঞ্চালক লিখেছেন, ভাইয়ার গানের কণ্ঠ দারুণ। আছেন মৌসুমী সিরাজ আপু, উনি লিখেছেন চমৎকার। আহ রোদ্রের আরেক সঞ্চালক সুরভি হাসনিন লিখেছেন অসাধারণ গাইলেন, সত্যি না, আমি অসাধারণ। আমি আহ আমি তো আসলে বলেন গানের প্লিজ। শিল্পী নই। গান যেটুকু পারি সেটুকু আমার কাছে মনে হয় বোনাস। না, অনেক সুন্দর গান, আপনি সত্যি বলার জন্য না, অনেক সুন্দর গান। আমরা একটা কঠিন সময়ের মধ্যে সবাই যাচ্ছি। আহ জি অনেকে গৃহবন্দী হয়ে আছি, অনেকে আবার জি এই আহ, ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে বাইরে যাচ্ছি। আর জি আপনাদের এই কঠিন সময়ে আসলে একটু সহজ করার জন্য, একটু আনন্দময় করার জন্য রোদ্দুরের প্রয়াস। তাই আমরা নিয়মিত প্রায় এরকম লাইভের আয়োজন করছি। আশা করছি আজকের লাইভ আপনাদের সবার খুব ভালো লাগছে। আমাদের সাথেই থাকুন, আমরা ভাইয়ার কণ্ঠে আরো কিছু আবৃত্তি শুনবো। ভাইয়া, এরপর কি শোনাবেন? আচ্ছা, এরপরে আহ জীবনানন্দ দাশে ফিরে যেতে চাই। জীবনানন্দ দাশের একটি অসম্ভব সুন্দর কবিতা, আমি যদি হতাম। শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, যাচ্ছি। ঠিক আছে। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপ ছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নিড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখায় পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে,
ধান ক্ষেতের কাছে, ধান ক্ষেতের কাছে। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক চমৎকার। জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ দাশের চমৎকার একটি লেখা, অসাধারণ আবৃত্তি শুনলাম আমরা। কোনো আমরা অনুরোধ আছে কিনা? কবিতার কি কোনো অনুরোধ আছে? আর কতক্ষণ চলবে? আমরা আমরা আর একটা আবৃত্তি শুনে শেষ করব। আচ্ছা, রবীন্দ্রনাথের ফাঁকি কবিতা প্লিজ। একজন রবীন্দ্রনাথের সুরভি ফাঁকি নাসরিন। কবিতা? ফাঁকি আহ, সম্ভব হবে ভাইয়া? আছে? দেখছি। আপু, কবিতাটি আমার এই বইয়ে বইয়ে নাই, আমি খুবই দুঃখিত। ফাঁকি কবিতাটা আমার এই বইটাতে নেই। আচ্ছা, ঠিক আছে। আমার আমার একটা আহ পছন্দের কবিতা পড়ি। আপনার পছন্দের একটা শুন। কবি নির্মলেন্দু গুণের কবিতা, হুলিয়া। জি। আমি যখন বাড়িতে পৌঁছিলাম তখন দুপুর। চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখা এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন। মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারোহাট্টায় নেমেই রফিজের স্টলে চা খেয়েছি। অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সে একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছিলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটি। টিনের চাল থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্ন মাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটি লাউডুগি উত্তপ্ত দুপুরকে তার লকলকে জিভ দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস জঙ্গল, গর্ত আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসেই। যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন। গন্ধ সখী নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেমন পুলিশ সমেত চেকার তেজগায় আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ। 62-র ঝড়ে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারতাম এর ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এ গাছের ছায়ায় লুকিয়েছিলাম। সেই বাসন্তী, আহা, সেই বাসন্তী এখন বিহারে।
ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে শব্দ করে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না। মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি, চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সে আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলুম। সে আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেলুম। মা আমাকে ক্রন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে জাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালুম, দেখলুম দু ঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল, সেখানে লেনিন। বাবার জমা খরচের পাশে কার্ল মার্কস। আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে স্ক্রুবিস্কেয়ার ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরেছেন। সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা। তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে তেমনি। সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করার অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাধব থেকে আসবে ন্যাপকর্মী ইয়াসিন। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আসবে আমতলা থেকে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর, আমাদের ভবিষ্যৎ কি, আইয়ুব খান এখন কোথায়, শেখ মুজিব কি ভুল করছেন। আমার নামে কতদিন আর এরকম হুলিয়া চলবে। আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না, আমি এসবের কিছুই বুঝি না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। প্রিয় কবি নির্মলেন্দু গুণের একটা চমৎকার লেখার দুর্দান্ত আবৃত্তি শুনলাম। আমরা এই পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি, অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। ভাইয়া আপনি যদি কিছু বলেন। কারিগরি ত্রুটির কারণে ভাইয়াকে আমরা পাচ্ছি না, খুব শীঘ্রই উনি যুক্ত হতে যাচ্ছেন। ভাইয়া রোদ্দুরের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রথমেই একটি বিষয় বলতে চাই, ভালোবাসি রোদ্দুরকে, রোদ্দুরের সাথে ছিলাম, রোদ্দুরের সাথে আছি, রোদ্দুরের সাথে থাকবো। রোদ্দুর অনেক দূর সামনে এগিয়ে যাবে, সুস্থ ধারার সংস্কৃতির চর্চা করবে। যারা আবৃত্তি, গান, অভিনয় এরকম শিল্প মাধ্যমে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে সুযোগ করে দেবে রোদ্দুরের মধ্য দিয়ে যেন সেই কণ্ঠস্বরগুলো জেগে ওঠে। এবং রোদ্দুরবাসী যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা। অশেষ ধন্যবাদ ভাইয়া। আপনাকেও অশেষ ধন্যবাদ, আপনার এই মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং চমৎকার কিছু আবৃত্তি আমরা শুনলাম আপনার কণ্ঠে। অনেক ভালো থাকবেন, রোদ্রের সাথেই থাকবেন এবং সেই সাথে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আমাদেরকে শুনলেন, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীর অসুখ সেরে যাক, এই কামনা করছি।
সবাই রোদ্দুরের সাথেই থাকবেন। আমি বিদায় নিচ্ছি, ঈশা জাহান নিরু। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, রোদ্দুর।